আমি ওনার দিকে রুষ্ট চোখে তাকালাম। আমার দৃষ্টি দেখে নিভে গেল লোকটা, কিন্তু আমি থেমে থাকিনি, যেতে বললাম, এই আপনাকে না কতবার বলেছিলাম আমি ইকবাল চাচাকে ডেকে দিতে? আপনি দিয়েছিলেন? দিলে আমি এখানে পুজো দেওয়ার জন্য বসে আছি? পাশ থেকে রুদ্ররোশন ভুরু কুচকে বলল, ওয়েট ওয়েট, ইকবালের সাথে আপনার কিসের কাজ? আমি ওনার সামনে আঙুল নাচিয়ে বললাম, দেখুন, বড়দের সম্মান দিতে শিখুন, নাম ধরে ডাকবেন না, উনি আপনার বাবার বয়সী। উনি আমার আঙুলটার দিকে তপ্ত দৃষ্টিতে তাকালেন একবার, পর মুহূর্তে আমার দিকে তাকিয়ে পূর্ণ অখণ্ড কণ্ঠে বলেন, হাউ ডিয়ার ইউ, আপনি আমার সামনে আঙুল তুলে কথা বলছেন? ওনার চোখ দেখে আমার আঙুল নেতিয়ে পড়তে চাইলেও আমি যথাসম্ভব শক্ত করে রাখলাম। তুতলে বললাম, দেখুন, আমি কিন্তু কাজে এসেছি, হ্যাঁ, কাকে কি ডাকবেন সেটাতে নয়। মোর্শেদ লোকটা এতক্ষণ মুখ খুলল, বলল, ইকবাল ভাই এখানে নেই, উনি গ্রামে গিয়েছেন, 2 দিন পর আসবে। আমি কপট রাগ নিয়ে বললাম, এই কথাটা আগে বললে এত কাহিনী হতো। এই সব কিছুর জন্য আপনি দায়ী। উনি কিছু বলতে নিয়েও থেমে গেলেন। রুদ্র ওনাকে গম্ভীর কণ্ঠে বললেন, ড্রাইভারকে ডাকো, গাড়ি ভিতরে নিতে বলো। জি স্যার। দারোয়ানটা দৌড়ে চলে গেল। রুদ্র আমার দিকে তাকালো আবার। এই লোকটা এমন রাগী চাউনি দেখলেই আমার বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। এমন অগ্নিশিখার দৃষ্টি আমি দ্বিতীয়টি দেখিনি। উনি এবার আমাকে শাসিয়ে বলেন, কাল একটুর জন্য বেঁচে গেছিলেন, এটা লাস্ট ওয়ার্নিং। এরপরের দিন আমার আশেপাশে যদি আপনাকে দেখতে পাই, আপনার জন্য ভালো হবে না। আমাকে প্রতিশব্দ করার সুযোগ উনি দিতে চাইল না। তার আগেই হঠাৎ হলেন ভিতরের উদ্দেশ্যে। কিন্তু আমিও কি কম বোকা? ওনাকে পেছন থেকে ডাকলাম, শুনুন। উনি দাঁড়িয়ে পড়লেন, তবে আমার দিকে ফিরলেন না। অগত্যা আমিও গিয়ে ওনার মুখোমুখি দাঁড়ালাম। ব্যাগ থেকে 50 টাকার নোটটা বের করে বললাম, আপনার এই বাংলা 5-এর মতো মুখটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। এই টাকাটা ইকবাল চাচাকে দিয়ে দেবেন। ওনাকে কিছু বলতে না দিয়ে আমি ওনার শার্টের বুক পকেটে টাকাটা গুজে দিলাম। আমার কাজে বোকা বনে গেল উনি। হতবুদ্ধি হয়ে তাকালেন আমার দিকে। হাঁ করে কিছু বলতে গেলেই থামিয়ে দিয়ে বলল, বুঝেছি আপনি কি বলবেন। আচ্ছা ঠিক আছে চাচা, না এলে এটা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন। আমার আবার দানের শরীর, বোঝেনি তো। উনি আবার কিছু বলতে নিলেন, আমি আবার থামিয়ে দিয়ে বললাম, আহা, থ্যাংক ইউ বলার দরকার নেই। যখন আমি চাকরি করব তখন আপনার জন্য আমার বসের কাছে সুপারিশ করে দেব, ওকে? এইটুকু বলেই আমি এক ছুটে পালিয়ে যাই। ওনার মুখের অবস্থা দেখে দম ফাটা হাসিটা কোনো রকম চাপা থাকলে ওনার থেকে সরে আসতে হুয়া করে হেসে ফেললাম আমি। এবার বোঝ মজা, আমাকে অপমান করার সব সময়। রুদ্রর আগে টাকাটাকে হাতের মুঠো নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। এত বড় স্পর্ধা, আমাকে অপমান করার শাস্তি আপনি পাবেন মিস নুসরাত সুলতানা। সে যদি এই টাকা ঋণ হাড়ে হাড়ে শোধ না করলেও আমি রুদ্ররোশন চৌধুরী নই। সকাল 7টা। টেবিলের ওপর রাখা অ্যালার্ম ঘড়িটা আর্তনাদ করে জানালো উপযুক্ত সময় এসেছে আমার। ঘুম থেকে লাফিয়ে উঠলাম আমি। টিকটিক টিকটিক করে ঘড়িতে এলাম তখনও বাজছে। লম্বা একটা হাই তুলে নেমে গিয়ে বন্ধ করলাম সেটাকে। কাল রাতে ইচ্ছে করে 6 হাত দূরে রেখেছি ঘড়িটা। নিজের ঘুমে ওপর বিশ্বাস নেই আমার। হাতে আশেপাশে থাকলেও হয়তো বন্ধ করে আবার ঘুমাতাম। এমনি তো রাতে ঘুম হয়নি ঠিকঠাক। আমি এমনই, যেই দিন বিশেষ কিছু থাকে তার আগের রাতে একদম ঘুম হয় না। চিন্তা, উত্তেজনা সব মিলিয়ে মিশ্র অনুভূতিতে ডুবে থাকি। আমার ইন্টারভিউ সকাল 10টায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। আম্মু তখন রুটি বেলছে। আমাকে দেখতেই এমনভাবে তাকালো মনে হলো আমি ভিন ঘুরে থেকে লাফিয়ে এসেছি পৃথিবীতে। আমি একটু অপ্রস্তুত হলাম, লজ্জাও লাগছিল, তবে চেষ্টা করলাম আম্মুকে ধরা না দেওয়া। কারণ আমি জানি এই প্রথমবার এত সকালে উঠছি, সাথে ঢুকছি রান্নাঘরে, একসাথে দুটো
ঝটকা নিতে না পারার মায়ের ভুরু কুঁচকে গিয়েছে, তাতে আমার কি। আমি নিজের মতো এসে পাশে চুলোটা ধরাই। কফির জন্য পানি বসাতেই আম্মু বললেন, আজ কি সূর্য ভুল করে দক্ষিণ দিকে উঠল? আমি একটু হেসে বললাম, কফি কোথায়? আর দুধ, কফি খাবো। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আম্মু রুটি সেক দিতে দিতে বলল, রুমে যা, আমি বানিয়ে নিয়ে আসছি। এমনিতেও আমি ফাঁকিবাজ, আম্মুর এক কথায় চলে আসি। পিছনে আম্মু বকবক করতে থাকে, জানি তো শেষমেশ আমাকে বানাতে হবে, শুধু শুধু নাটক করে গেল আর কি। আমি হেসে ফেললাম। আম্মু আমার মতোই বুদ্ধিমতী, কি সুন্দর বুঝে ফেললেন। যাওয়ার পথে আরিশা আপুর ঘরে উকি দিলাম। আপু হাঁ করে ঘুমাচ্ছে। আমার খুব ইচ্ছে করলেও আপু আরামের ঘুমে ব্যাঘাত দিতে। এর আগে এমন বহুবার করেছি। আপু খুলে রাখা মুখেরও ভিতর কখনো চিনি ঢেলে দিতাম, কখনো ময়দা। মজার ব্যাপার, আপু তাতেও সজাগ হতো না। আজও সেরকম কিছু করতে মন চাইছে। এক পা রুমের ভিতরে দিয়ে আবার পাটা আগের জায়গায় ফেরত নিয়ে আসি। না, আজ কোনো দুষ্টুমি করা ঠিক হবে না। আপুকে চটালে চাকরি খাওয়ানোর সম্ভাবনা 200%। রুমে এসে বারান্দায় দাঁড়িয়েছি। ভোর রাতের বৃষ্টি হয়েছে খুব। বর্ষাকাল শেষ হয়েছে সেই কবে, অথচ বৃষ্টি পড়ছে হুটহাট। এই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। ছাদে সানসেট ছুঁয়ে টুপটাপ পানি গড়াচ্ছে। রাস্তায় জমেছে ড্রেনের ময়লা পানি, ডাস্টবিনে ঠোঙাগুলো ভাসছে তার উপরে। আমার হঠাৎ সেই নাকুচো জিরাফটার কথা মনে পড়ে। কোনোভাবে যদি ওটাকে এক পানিতে চুবাতে পারতাম, জীবনটা ধন্য হতো। ব্যাটাকে যা জব্দ করলাম কাল, নিশ্চয়ই আমার ওপর ক্ষেপে আছে। হাতের নাগালে পেলে কি করবে সেটাই ভাবছে। কিন্তু আমাকে পেলে তো হারিকেন দিয়ে খুঁজলেও আমাকে পাবে না। বেশ করেছি ওনাকে কথা শুনিয়ে। ওরকম ফাজিল লোককে টাইট দেওয়া আমার জাস্ট হাতের খেলা। একা একা কি বিড়বিড় করছিস? কথাটা শুনে পাশে ফিরলাম। আম্মু কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি যত মগটা হাতে নিয়ে বললাম, কিছু না, একটু হাসার চেষ্টা করলাম। আম্মু তাও কেমন চোখ ছোট করে চেয়ে থাকলো। আমি ব্যস্ততা দেখিয়ে বললাম, তুমি যাও আম্মু, বাবা অফিসে যাবে না, যাও তুমি। আম্মু যাচ্ছিলেন ঠিক, কিন্তু যেতে যেতে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। তার গোয়েন্দা দৃষ্টি কথা বলেছিল তখন। নির্ঘাত দুটো জিনিস ভাবছে, এক, আমাকে ভূতে ধরল কি না, অথবা আমি প্রেমে পড়েছি কি না। আমি আম্মু যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাই। বেখেয়ালে কফিতে চুমুক দিতেই গরমে জিভ পুড়ে যায় আমার। এই এক মহা বিপত্তি। যখনই চা কফি খাবো জিভ পুড়বে। যাক, পুড়লে পুড়ুক, জিভ তো পুড়েছে। যদি ইন্টারভিউ না টিকে, তবে দেহ মন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে মান সম্মানটাও পুড়ে ছাই হবে আমার। অন্তত অব্র ভাইয়া আমার সিলেক্ট করলেই হলো। এতদিনের ইচ্ছে, নিজের উপার্জন করব, নিজের টাকা পূরণ করব, অবাধ্য সব ইচ্ছে, স্বাবলম্বী হব। একবার চাকরি পেলে আমায় আর কে আটকাবে। ঠিক 10টায় বেরিয়েছি বাসা থেকে। আসার আগে আপু সবাইকে সালাম করেছি। আপু খুশিতে গদগদ হয়ে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছে। বাবাকে জানায়নি, কারণ বাবা কড়া হুকুম, বাসা থেকে বের হওয়া যাবে না। কাল বের হওয়া নিয়ে রাগারাগি করেছিলেন খুব। বেরিয়েছি আম্মু আর আপুর দৌলতে, তাই আজ বাবাকে বলিনি। ভাবলাম একবার চাকরি পাকা হলে জানাবো, নিশ্চয়ই তখন আর রাগ করতে পারবে না। খুব বেশি দিন হয়নি স্কুটার চালানো শিখেছি। শুকনো রাস্তা যেখানে হিমশিম খেতাম, সেখানে আজ রাস্তা জমে থাকা পানির মধ্যে স্কুটি চালাতে ভীষণ বেগ পেতে হচ্ছে। টলছে দুলছে আমার গাড়ি। একটা সময় আমাকে হতাশ করে দিয়ে স্কুটার দাঁড়িয়ে পড়ল। ভালো করে খেয়াল করতে বুঝলাম চাকা পাঞ্চ। কি কপাল! এরকম একটা শুভ দিন চাকা হাওয়া বের হওয়াকে মনে মনে অশুভ ঘোষণা করলাম আমি। ঢাকার রাস্তা সব আমার হাতের তালুর মতো পরিচিত। একটু এগোলে একটা গ্যারেজ পাবো জানা ছিল। স্কুটিকে ঠেলে ঠুলে নিয়ে গেলাম সেখানে। আমাকে দেখে গ্যারেজের একজন এগিয়ে এলো।
সমস্যার কথা বলার চাকায় হাওয়া দেওয়া বন্দোবস্ত করতে ব্যস্ত হলো লোকটি। আমি তখন গলা ঝোলানো স্কার্ফ দিয়ে কপালে ঘাম মুছি। পাশে ফিরতেই দেখলাম একটা কালো গাড়ি। কি ব্যাপার, আজকাল সব কালো কালো গাড়ি কেন দেখছি? ওই রুদ্র রওশনের গাড়ি তো কালো ছিল। কোনোভাবে এটাও ওর গাড়ি নাকি? আমি কোমরে হাত দিয়ে গাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, না, এটা সেই গাড়ি নয়। যাক, ভালোই হলো, না হলে ইচ্ছে ছিল ইট মেরে গাড়ির হেডলাইট ফাটানো। মালিককে মাথা তো ফাটানোর সুযোগ হবে না, অসহায় গাড়িকে ফাটাতাম। ড্রাইভিং সিটটা খালি দেখে বুঝলাম গাড়িও ফাঁকা। মেয়েরা একটু আয়না প্রেমী, যেখানে সেখানে আয়না পেলে শুরু হয় নিজেকে গোছানোর পালা। আমিও তার বাইরে নই। প্রথমে চুলটা ঠিকঠাক করে গলায় স্কার্ফ ঠিক করলাম, এরপর ব্যাগ থেকে লিপস্টিক বের করে শুরু করলাম ঠোঁটে লাগানো। সবশেষে ঠোঁট গোল করে ফ্লাইং কিস ছুড়লাম আয়নায়। তখনও ভাবিনি ভিতরে কেউ হতবুদ্ধি হয়ে তাকিয়ে ছিল আমার দিকে। একটু বাদে গ্যারেজের ছেলেটি ডাকলেন আমায়। চাকা ঠিক করে দিয়েছে উনি। ওনার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে স্কুটি নিয়ে রওনা হলাম আবার। অফিসের কাছাকাছি যত আসছি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটার সময় পৌঁছালাম গন্তব্য। স্কুটি রেখে অফিসের দিকে তাকাতে মুখ হা হয়ে এলো আমার। কি ঝকঝকে চকচকে সুন্দর! বাইরেটা সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, দেখলে মুগ্ধ হবে যে কেউ। অফিসের মালিক নিশ্চয় ভীষণ রুচিসম্পন্ন। এখানে কাজ করা তো আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। মুখ ফুলে নিঃশ্বাস নিয়ে চওড়া করলাম বুক। তীব্র সাহস নিয়ে কাচের দরজা খুলে ঢুকলাম অফিসে। কোথায় যাব প্রথমে? হ্যাঁ, রিসিপশনে যাই। রিসিপশনে আসলে একজন অল্প বয়সী মেয়ে বসা। ওনার কাছ থেকে জেনে নিলাম ইন্টারভিউ কোন দিকে নিচ্ছে। যথারীতি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। যাওয়ার পরেও দৃশ্যটা দেখতেই আমি চূড়ান্ত পর্যায়ে আহত হলাম। 20-25 জন ক্যান্ডিডেট কমপক্ষে বসে আছে এখানে। এতগুলো লোকের মধ্যে আমাকে কেন সিলেক্ট করবে? হায় কপাল! তবে একটা আশার আলো আছে অবশ্যই। এই একই কাজের জন্য মোট 10 জনকে বাছাই করা হবে। এর একটা তালিকা নিজের নামে ঢোকাতে পারলে আমি খুশি। দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই। হঠাৎ একটা মেয়ে আমাকে ডেকে বলো, এক্সকিউজ মি, আপনি এখানে বসতে পারেন। মেয়েটির পাশের চেয়ারে ওর ব্যাগ ফাইল রাখা ছিল। সেগুলো তুলতেই আমি বসলাম। মৃদু হেসে বললাম, ধন্যবাদ। ইটস অল রাইট। আমি তোহা মেহরিন। আপনি সেজুতি। ইন্টারভিউ? জি। ভয় লাগছে না? একটু তো লাগছে, তোহা ভীত কণ্ঠে বলল। আমারও লাগছে, এই প্রথম ইন্টারভিউ দিচ্ছি, কি হবে কে জানে। আমি হেসে বললাম, এক কাজ করি চলুন, আপনি আপনার আমার দুজনের জন্য পে করুন আর আমি আমার আর আপনার জন্য। দিন শেষে কারো না কারো দোয়া তো কবুল হবে, তারপর দুজনে সিলেক্ট হব। তোয়া হেসে ফেলল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, গুড আইডিয়া। আমাদের কথার মাঝে ডাক পড়ল তোহার। তোহা যাওয়ার আগে আমাকে বলো দোয়া করবেন, হ্যাঁ? পরের সিলার নিশ্চয়ই আমার। তোহার ভিতরে গিয়ে প্রায় 10 মিনিট, কিন্তু ভয়ে জমে আছি আমি। অব্র ভাইয়া আরিশা আপুর কথা মতো ঠিক কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে। উফ আল্লাহ, আজকে সিলেক্ট হলে আপুর সাথে আর ঝগড়া করব না। আমার এমন অনেক ভাবনার মধ্যে বেরিয়ে এলো তোহা। চেহারা বেশ ঝলমলে। আমার কাছে আসতে জিজ্ঞেস করলাম, ভালো হয়েছে? তোহা ভুরু ইশারা বোঝালো অনেক। এরপরে ডাক পড়ল আমার। কাঁপা কাঁপা পা নিয়ে এগোলাম। দরজায় টোকা দিতেই ওপর থেকে উত্তর এলো, কামিন। ভিতরে ঢুকলাম আমি। বেশ বড়সড় কেবিনের মধ্যে চেয়ারে বসা একজন ভদ্রলোক। ফোন কাত করে কানে মাঝামাঝি চেপে ফাইল ঘাটছে। মাঝে মাঝে আবার হেসেও কথা বলছে। কথা বলার ধরনে আমি বুঝে নিলাম এটা অদ্র ভাইয়া, কারণ আমি অদ্র ভাইয়ের ছবি দেখিনি, শুধু ওনার গলার স্বর শুনেছি। আপু অনেকবার দেখাতে চাইলেও বলেছিলাম একমাত্র শালি তার একমাত্র দুলাভাইকে সামনাসামনি দেখার ইচ্ছা পোষণ করে। আমি হাতের ফাইলটা বুকে চেপে অদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ঠোঁট কামড়ে খুঁটিয়ে দেখছি তাকে। না, দেখতে ভালোই, আপুর সাথে বেশ মানাবে। শুভ্র সুন্দর মুখ গড়ন। প্রথম দেখায় তাকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করা খুব একটা কঠিন কাজ নয়। আমি গলা ছেড়ে কাশি দিলাম। শব্দ শুনে ভাইয়া মুখ দিলেন আমার দিকে। খানিকক্ষণ ভুরু কুচকে চেয়ে থাকে। হাতে
পেনটা আমার দিকে তাক করে বলেন, সেজুতি। আমি জোরে জোরে দুবার মাথা না ঘুরিয়ে ভাইয়ের গালে ভর করলো হাসি। ফোন নামিয়ে ফাইলটা তাৎক্ষণিক বন্ধ করে বলো, আসুন। আমি এগিয়ে যাই। ভাইয়া চেয়ারে দেখে বললেন, বসুন। আমি বসলাম। ভাইয়া, আপনি আজ্ঞে করছেন কেন? ফোনে তো তুমি করে বলতেন। প্রশ্নটা করব ভাবলেও করলাম না। ভাইয়ার হাতের ইশারায় আমার ফাইল চাইলেন। আমিও হাতের ফাইলটা এগিয়ে দিলাম ওনার দিকে। ভাইয়া ফাইল উল্টাতে প্রশ্ন ছুলে, তা এত তাড়াতাড়ি জব কেন করবেন? পড়াশোনা তো এখনও শেষ হয়নি। আমি প্রশ্নের উত্তর দিলাম না, উল্টে চট করে বললাম, আপনি কিন্তু হেব্বি দেখতে। অদ্র ভাইয়া যেও ক্রাস্ট হবে। অব্র ভাইয়া বিষম খেলেন হয়তো। প্রশ্নের প্রেক্ষিতে এমন উত্তর আশা করেনি উনি। যত্রতত্র কাশিতে ফেটে পড়লেন। আমি ভুরু কুচকালাম। পাশ থেকে পানির গ্লাসটা উঠিয়ে ওনাকে দিলাম। ভাইয়া ঢক ঢক করে খেলেন। টিস্যু দিয়ে মুখ মুছে বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ফেলে বললেন, আরিশা ঠিকই বলেছিল, তুমি আসলে একটা জিনিস। কথাটা আমার প্রশংসা করা হলো নাকি নিন্দে সেটা তো বুঝে দাঁত কেলিয়ে হাসলাম আমি। অব্র ভাইয়া মুখটা খানিক সিরিয়াস করে বললেন, দেখো সেজুতি, এটা অফিস। এখানে আমাদের শুধু কাজের সম্পর্ক, ওকে? আমি নিরুদ্বেগ কণ্ঠে বললাম, হ্যাঁ অবশ্যই। আমি শালি, আপনি দুলাভাই। এটা কি আজকের সম্পর্ক? দুনিয়ার সব থেকে দুষ্ট মিষ্টি সম্পর্ক এটা। অব্র ভাইয়া হয়তো বিরক্ত হলেন। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বললেন, তুমি কি এই ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে চাও? আমি এবারও মাথা নেড়ে হ্যাঁ জানাই। অব্র ভাইয়া বলেন, যদি চাও চাকরিটা হোক এবং থাকুক, তবে যা বলছি শোনো। অফিসে আওয়ারে আমাকে স্যার বলে ডাকবে, ওকে? আমি কথার জবাবে এবারও দিইনি। উল্টে চকচকে চেহারার প্রশ্ন করলাম, তার মানে আমার চাকরি কনফার্ম? ভাইয়া থতমত খেয়ে বলেন, না আমি কি সেটা বলেছি? ইন্টারভিউ এখনও শুরু করিনি। আমি উচ্ছ্বাস নিতে এলেও ভাইয়া চেয়ারে হেলান দিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা বলো, হোয়াট ইজ ফ্যাশন? আমি দ্রুত বললাম, যেটা পরলে মনে হবে নিজেকে মানিয়েছে, সুন্দর লাগছে, সেটাই ফ্যাশন। অব্র ভাইয়া হাঁ করে বললেন, এই সংজ্ঞা কে শেখালো? আমি ফটাফট বললাম, আরিশা আপু। কথাটা মিথ্যে। আমি জানি আরিশা আপুর নাম শুনলে ভাইয়া ঠিক মিয়ে যাবে। হলো তাই। ভাইয়া কিছু না বলে পরবর্তী প্রশ্ন করলেন, একটা পোশাককে ইউনিক করতে তুমি কি কি পদ্ধতি ব্যবহার করবে? আমি টেবিলের সাথে ঠেস দিয়ে গালে হাত দিলাম। দুঃখী দুঃখী মুখ করলাম। ভাইয়া ভাবলেন আমি উত্তর জানি না। বললেন, প্রিপারেশন নাওনি? আপু বলেছে আপনি ইন্টারভিউ নেবেন। আমার চাকরি পাক্কা। ভাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সেটা তো করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে কিছুই পারছো না, এখন তোমাকে আমি নেই কী করে বলো? ভাইয়া আবার বললেন, রেজাল্ট তো ভালো, নম্বরও ভালো পেয়েছো, ফ্যাশন ডিজাইনিং পড়ছো, আর এগুলো শেখোনি? আমি আর সত্যি চেপে রাখতে পারলাম না। এতক্ষণ ভাইয়ার সাথে দুষ্টুমি করছিলাম, তবে সেটা কন্টিনিউ করা ঠিক হবে না। সত্যি সঠিক উত্তর না দিলে আমাকে নেবে কিসের ভিত্তিতে? অব্র ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ করা হুকুম ভাইয়ার। অদক্ষ লোক হলো যাতে জ্ঞানী হয়। এখন তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে চাকরিটা দেওয়া যায়, যেহেতু এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়নি। কিন্তু তুমি তো ঠিকঠাক উত্তর দিচ্ছ না। দেখো, এরপর যদি ভাই মানে এই অফিসের মালিক তোমাকে কোনো প্রশ্ন করে বসেন, তখন কি করবে? আমি এতক্ষণ সিরিয়াস হয়ে বললাম, আচ্ছা বেশ, আপনি প্রশ্ন করুন, আমি সব ঠিকঠাক বলবো। আরিশা আপুর বোন হিসেবে নয়, আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই। অব্র ভাইয়া তুষ্ট হাসলেন, গ্রেট, এটাই তোমার থেকে আশা করেছিলাম। আচ্ছা বলো তো, কোন শহরকে ফ্যাশনের রাজধানী বলা হয়? আমি এবার আর ভনিতা করিনি, সোজা সাপটা উত্তর দিলাম, ফ্রান্সের প্যারিসকে। ভাইয়া আবার বলেন, কয়েকজন আন্তর্জাতিক উদ্ভাবকের নাম বলতে পারবে? কার্ল লেজারফিল্ড, আলেকজান্ডার মার্কিন, টম ফোর্ড, জন গ্যালিয়ান্স। ভাইয়া প্রায় 10-12টা প্রশ্ন করলেন আমাকে। আমি সবগুলো গুছিয়ে উত্তর করেছি। ভাইয়া ভীষণ খুশি হলেন। বলেন, প্রথমে তার মানে ফাজলামো করেছিলে?
আমি হেসে ফেললাম। ভাইয়া টেবিলে ড্রয়ার খুলতে খুলতে বলেন, আরিশা, তার মানে তোমার ব্যাপারে সব ঠিক বলে, তুমি ভীষণ দুষ্ট। এরপর ভাইয়া আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, এটা রাখো, কালকের মধ্যে তোমাকে ফোন করা হবে, ওকে? আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা। আমি উঠতে যাব, ভাইয়া আটকে দিয়ে বললেন, এক্ষুনি বাসা যেও না, একটু অপেক্ষা করো, লাস্ট একটা ইন্টারভিউ বাকি, আমি আসছি তারপর। আমি বোকা বোকা কণ্ঠে বললাম, কই আসবেন, আমাদের বাড়িতে? ভাইয়া হেসে বলেন, না, এই প্রথম শালিকার সাথে দেখা হলো, একটু একটু খাতির না করলে হয়? আমি উদ্বেগ নিয়ে কিছু বলার আগেই ভাইয়া ব্যস্ত কণ্ঠে বললেন, এখন না বলো না শালিকা, আমার বউ যদি শোনে, বোনের যত্ন নেয়নি, সত্যি ডিভোর্স দিয়ে দেবে, আমার সংসারটা বাঁচাও প্লিজ। আমি হেসে ফেললাম, মাথা কাত করে বললাম, ঠিক আছে। আমি ভেতর হতেই তোহা আমাকে টেনে দেওয়ালে এক কোণায় নিয়ে গেল। উত্তেজনা নিয়ে বলো, কি কি জিজ্ঞেস করেছে আপনাকে? আমি প্রথমে বললাম,